মাঘী পূর্ণিমা পূর্ণ দিনে তিন ঠাকুর দর্শন মহত্বপূর্ণ। আর এই তিনটি ঠাকুর হলেন বল্লভপুরের শ্রী রাধা বল্লভ, যিনি বড় ভাই, হরদহে শ্রী রাধা বিষয় হলো এই যে এক বিশেষ আর সাইবনা যা কিনা রাধা নন্দ প্রাসাদের ছিল হলেন ছোট। সেই বিশেষ কোষ্ঠী পাথরকে বীরভদ্র প্রভু দৈব আদেশে উদ্ধার করেন এবং ভাস্করকে শ্যাম বিগ্রহের নির্মাণ করতে বলেন। কিন্তু বিগ্রহ কাঙ্ক্ষিত মূর্তির মতো হলো না। তখন পুনরায় বিগ্রহ নির্মাণ আরম্ভ হলো এবং একই ঘটনা ঘটল। তখন শেষবারে কাঙ্ক্ষিত বিগ্রহ নির্মিত হলো। এইভাবে বিগ্রহ নির্মাণ সম্পূর্ণ হলে শ্রী রাধিকা সহ ভগবানকে মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে 3 স্থানে প্রতিষ্ঠা করা হয়। রাধা বল্লভকে রুদ্ররাম পণ্ডিত, রাধা শ্যাম সুন্দরকে বীরভদ্রপ্রভু এবং রাধা নন্দদুলালকে লক্ষণ পণ্ডিত সেবার্চনার দায়িত্ব নিলেন। আর সেই থেকেই এই মাঘী পূর্ণিমার মহোৎসবের সূচনা। ভাগীরথীর তীরে সম্ভবত 1677 সালে একটি 8চালা মন্দির নির্মাণ করে রাধা বল্লভ জিউর মন্দির স্থাপন করা হয়। কৃষ্ণ বিগ্রহ তৈরি ও প্রতিষ্ঠার দৈবাদেশ পেয়েছিলেন বীরভদ্র গোস্বামী। তবে যে শিলা থেকে এই 3টি বিগ্রহ নির্মাণ হয় সেই শিলা নিয়ে ভিন্ন গল্প আছে। কি সেই গল্প? আজ মাঘী পূর্ণিমায় প্রথমে আমরা দর্শন কারাগারে শ্রীরামপুরের শ্রী রাধা বল্লভ জিউকে যে শিলাখণ্ডে আছাড় মেরে হত্যা করা হয়েছিল, সেই শিলাখণ্ডটি পরবর্তীকালে শ্রী চৈতন্যের অনুগামী বীরভদ্র গোস্বামী যমুনাতে ভাসিয়ে দেন। কথিত আছে সেই শিলা খড়দহের বিচালি ঘাটে পান বীরভদ্র। তা দিয়ে ওই 3টি মূর্তি তৈরি হয়। এছাড়া ভিন্ন একটি মতে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির ওপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন। বীরভদ্রের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকে কৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দিরের প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যে বীরভদ্র নাম সংকীর্তন করতে করতে হাজির হন তখনকার মালদহের নবাব সংবাদ পেয়ে বীরভদ্রকে বন্দী করলেন এবং ষড়যন্ত্র করলেন গোমাংস খাইয়ে বীরভদ্রের জাত নষ্ট করা হবে। বীরভদ্রের এই অভিযানে আছে অলৌকিক দৈব মহিমার অনুষঙ্গ। রাজসভায় বীরভদ্রের সামনে ঢাকার একটি খাবারের থালা আনা হয়। ঢাকনা সরিয়ে দেখা যায় গোমাংসের বদলে থালায় রয়েছে পুষ্পমাল্য। এরপর সুরার পাত্র আনিয়ে বীরভদ্রকে পান করতে বললেন। এবারেও দেখা যায় সুরার পরিবর্তে রয়েছে দুধ। কাণ্ড দেখে নবাব ভয় পান। তিনি বীরভদ্রের কাছে ক্ষমা চান এবং অনুরোধ করেন দৈব ক্ষমতার সাহায্যে নবাবের রুগ্ন জামাইকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু বীরভদ্র শর্ত দেন, জামাইয়ের সুস্থ শরীরের বিনিময়ে তিনি নিয়ে যাবেন রাজপ্রাসাদের তোরণে রক্ষিত বিশেষ কোষ্ঠী পাথরটি। নবাব সম্মতি দেন। কিন্তু নবাব বুঝতে পারলেন না বীরভদ্র কোন উপায়ে পাথরটি খুলে নেবেন। এদিকে বীরভদ্রের আদেশে সুরার পাত্রের দুধটি জামাইকে পান করানো হয়। আর বীরভদ্রের অলৌকিক শক্তির জোরেই হোক বা ভাগ্যবলে হোক, নবাবের জামাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। অপরদিকে আচমকাই আকাশ জুড়ে খেলে যায় তীব্র বিদ্যুতের ঝলক, সঙ্গে প্রচণ্ড বজ্রপাত। সবাই অবাক হয়ে দেখেন বজ্রের আঘাতে
তোরণ থেকে খুলে পড়ছে বিরাট এক কোষ্ঠী পাথরের খণ্ড। খড়দহে শ্যামসুন্দর মন্দিরের বিশেষ পরিচিতি আছে। শ্যাম দর্শনে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। আনুমানিক 1522 খ্রিস্টাব্দে মহাপ্রভুর নির্দেশেই নবদ্বীপ ছেড়ে খড়দহে চলে আসেন নিত্যানন্দ মহাপ্রভু। খড়দহের পুরন্দর পণ্ডিতের দান করা 26 বিঘা জমিতে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র মহাপ্রভু কুঞ্জবাটিতে শ্যামসুন্দরের প্রতিষ্ঠা করেন। তারপর মন্দির প্রতিষ্ঠার পর সেখানে নিত্য পূজা পাচ্ছেন এই শ্যামসুন্দর জিউ। মনে করা হয় নবাব প্রাসাদের সেই পাথর থেকে তৈরি 3 কৃষ্ণ মূর্তিতে 3 রকমের রূপ প্রকাশ পেয়েছে। বল্লভজিউ বিগ্রহে তিনি রাধারানীর প্রেমাস্পদ, নন্দদোলার বিগ্রহে প্রকাশ পেয়েছে গোপাল সুলভ বাৎসল্য এবং এই শ্যামসুন্দর বিগ্রহে তিনি স্বয়ং পরমেশ্বর। তাই তো মাঘী পূর্ণিমায় এই 3 বিগ্রহ দর্শনের জন্য অনেক ভক্ত দর্শনার্থী জড়ো হন। শ্যামসুন্দর মন্দিরের গঠনশৈলী অভিনব। নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দিরটি দেখতে পালকির মতো, আর গর্ভগৃহের রূপোর সিংহাসনে অষ্টধাতুর শ্রীমতী ও শিলাময় অনন্ত দেবের সঙ্গে রয়েছে শ্রী শ্যামসুন্দর জিউ, হাতে মুরলী। ঠাকুরের প্রতিষ্ঠা বিষয়ে 3টি স্থানে 3টি কাহিনী আছে, তবে মূল বিষয় হলো এই যে এক বিশেষ কোষ্ঠী পাথর যা কিনা এক বাদশাহের প্রাসাদে ছিল, সেই বিশেষ কোষ্ঠী পাথরকে বীরভদ্রপ্রভু দৈব আদেশে উদ্ধার করেন এবং ভাস্করকে শ্যাম বিগ্রহে নির্মাণ করতে বলেন। কিন্তু বিগ্রহ কাঙ্ক্ষিত মূর্তির মতো হলো না। তখন পুনরায় বিগ্রহ নির্মাণ আরম্ভ হলো এবং একই ঘটনা ঘটল। তখন শেষবারে কাঙ্ক্ষিত বিগ্রহ নির্মিত হলো। এইভাবে বিগ্রহ নির্মাণ সম্পূর্ণ হলে শ্রী রাধিকা সহ ভগবানকে মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে 3 স্থানে প্রতিষ্ঠা করা হয়। রাধা বল্লভকে রুদ্ররাম পণ্ডিত, রাধা শ্যামসুন্দরকে বীরভদ্রপ্রভু এবং রাধা নন্দদুলালকে লক্ষণ পণ্ডিত সেবার্চনার দায়িত্ব নিলেন। আর সেই থেকেই এই মাঘী পূর্ণিমার মহোৎসবের সূচনা। শ্যামসুন্দরজির মন্দিরের পর এবার আমরা যাব সাইবোনা নন্দদুলালজির মন্দিরে। বাংলায় এমন বহু মন্দির আছে যেখানে গিয়ে ভক্তরা একটু শান্তি পান। সেখানে আসলেই মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। আর এমনই এক মন্দির হলো উত্তর 24 পরগনার সাইবোনার নন্দদুলালজিউয়ের মন্দির। সাধারণত মন্দির বলতে আমরা বুঝি মন্দিরের মাথায় একটি চূড়ো থাকবে, কিন্তু সাইবোনার এই মন্দিরের ছবিটা তুলনায় অনেকটাই আলাদা। এর ছাদ কিন্তু সমতল, দালান পূর্বমুখী, আর গর্ভগৃহে কাঠের মঞ্চে রাধার ধাতব মূর্তি আর কৃষ্ণের কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে। এই মূর্তি নাকি অতি প্রাচীন, মনে করা হয় এটা 16 শতকের। আর এখানেই আলাদা আসনে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের দারুবৃক্ষের মূর্তি। গৌড়ের রাজপ্রাসাদ থেকে শিলা সংগ্রহ করে মূর্তি তৈরির গল্প তো আপনাদের আগেই জানিয়েছি। প্রথম মূর্তিটি হলো রাধাবল্লভজিউ, দ্বিতীয়টি
শ্যামসুন্দরজিউ, আর তৃতীয়টি রয়েছে এই সাইবোনা নন্দ দুলালজিউর মন্দির। ভক্তদের বিশ্বাস একদিনে এই মাঘী পূর্ণিমার দিনে এই 3 মূর্তির দর্শন করলে আর পুনরায় নাকি জন্ম নিতে হয় না। সঙ্গে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে উপবাস করে দর্শন করলে গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈত মহাপ্রভুর দর্শন হয়। আর তাই তো 5 শতাব্দী ধরে অগণিত ভক্তগণ এই দিনে 3 ঠাকুরের দর্শনে আসেন। এই 3 ঠাকুর দর্শন যে কতটা আনন্দ আর ভালো লাগা তা বর্ণাতীত। আপনারা অবশ্যই এই 3 ঠাকুরের দর্শনে আসবেন। আমার 3 ঠাকুরের গল্প আজ এই পর্যন্তই। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।